সময় হচ্ছে কয়টা বাজে আসলে 2:37। রংপুর সিটি থেকে বের হয়ে যেতেছি আমরা আজকে। রংপুর সিটি থেকে বের হয়ে আমরা আজকে ঢাকা ঢুকবো এমনটা ইচ্ছা আছে। আর রংপুর শহরটাকে একটু অন্যভাবে এক্সপ্লোর করা হয়েছে আজকে কিছুটা সময়, অল্প সময় বাট কিছুটা সময় রংপুর এই শহরটাকে একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করছি। রেল স্টেশন, মডার্ন মোড়, অ্যান্ড এটা তো মডার্ন মোড়, এখান থেকে হচ্ছে কি যেন বলে মেডিকেল মোড়, অ্যান্ড সব কিছু বাংলাদেশ ব্যাংক সব কিছু মিলে অদ্ভুতভাবে রংপুর শহরটাকে যে দেখাইছে তিনি হচ্ছেন তৌসিফ রৌনক ভাই, দেশি বাইকারের। আর ওনার বাইকের পেছনে বসে রংপুর শহরটা দেখছিলাম। আমরা ছোট্ট একটা স্লাইড দেখে আসি, তাহলে আপনারাও দেখতে পারবেন যে আসলে রংপুর শহরটা আমি কিভাবে দেখছি। অ্যান্ড ওইটা দেখার পর আমরা একবারে হাইওয়েতে আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। ভাই আমরা কই এখন? আমরা এখন রংপুরে। আসার সময় একটা কথা বলতেছিলাম না যে আসলে রংপুরের এই রাস্তাটা ঢাকা টু রংপুর যে হাইওয়ে, এটা হচ্ছে বাংলাদেশের বেস্ট রোড, অ্যান্ড এটা আসলেই বাংলাদেশের বেস্ট রোড। তবে রাতে একটা জিনিস বোঝা যায় না, কিছু কিছু জায়গায় মানে মোস্ট অফ দ্য অনেক জায়গা, সত্যি কথা আসলে এটারে বলতে গেলে আমি বলবো যে 1/3 জায়গায় আছে হচ্ছে, যদি যমুনা ব্রিজের এই পাশে চিন্তা করেন, ওটা হলো এরকম এই সিমেন্ট অ্যান্ড পিচ ঢালাইয়ে যতটা স্মুথলি টানানো যায় বা চালানো যায়, এই সিমেন্ট ঢালায় আসলে একটু স্মুথলি টানা যায় না। এটা কীরকম যেন একটু আপস অ্যান্ড ডাউন এরকম একটা ভাব আছে আর কি। এটাই ফাপড় এইখানে। আর এখানে একটা টোল প্লাজা করতেছে, যেটা হলো আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছি। এই টোল প্লাজাটা আসলে এই রোডে টোল বসাইলে এটা ব্যাপারটা কীরকম হবে? জাস্ট রংপুর ঢুকতে বের হইতে টোল দিতে হবে, এর আগে যারা ঢুকতে বের হবে তারা টোল দিবে না সারা রাস্তা ব্যবহার করে, জাস্ট এই শহরে ঢোকার জন্য টোল দেওয়া লাগবে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। দেখেন দিনাজপুরের রাস্তাটা পেছনেই, তারা এই রোড দিয়ে এসে দেন পেছন দিক দিয়ে ঢুকে যাবে, তারা টোল দিবে না। বাট এইখানে যারা রংপুর ঢুকবে তাদের টোল দিতে হবে। এটা একটু বেমানান না? মানে আমার কাছে এই জিনিসটা একটু বেমানান লাগতেছে। এই টোল প্লাজাটা মনে হয় এটার অন্য কোনো ব্যবস্থা করা উচিত ছিল বলে আমার মনে হইতেছে। যাই হোক, রোড ভিউ এনজয় করতেছি। অ্যান্ড আমরা আছি বৈরাগীগঞ্জ। আর এই রংপুর আসছি ততবারই একটা জিনিস আমি দেখছি যে আসলে প্ল্যান মতো আসি ঠিকই, কিন্তু প্ল্যান মতো আর যাওয়া হয় না। মানে এখান থেকে ফেরত যাওয়াটা হুট করেই ফেরত যাইতে হয়। ওই যে একটু যে ঘুরবো ফিরবো, অনেক কিছু এখনও বাকি আছে। বাংলাবান্ধা, তারপরে হচ্ছে এদিকে তেঁতুলিয়া, অ্যান্ড অনেক জায়গা বাকি আছে, যেগুলো হচ্ছে সামনে আমরা যাব। কুড়িগ্রাম বা এই সমস্ত জায়গা। আমরা নভেম্বরে আবার রংপুর আসবো শীতের মধ্যে। আর এর আগেও আমার আশা হইতে পারে, ওইটা আমি এখনও আপনাদের গ্যারান্টি দিচ্ছি না, বাট আশা হবে। তবে ট্যুর এইটা খুব অল্পতেই শেষ করলাম, হালকা ছোটোখাটো কিছু ভিডিও দিয়ে এই ট্যুরটা শেষ করলাম। রাস্তাটা অনেক বড় ছিল, ট্যুরটা ছিল ছোট, মানে ভিডিওগুলো ছিল ছোট। আরে নিউজিল্যান্ডের মতো কত বড় চরণভূমি, মানে গরু আছে কিছু, ঘাস টাসওয়ালা একটা ভূমি। তো যেটা বলতেছিলাম, মেনলি হচ্ছে আমাদের ট্রিপ বা লং ট্যুর শুরু হয়ে গেছে। অ্যান্ড এরপরের ট্যুরটা কার শহরে কে দেখতে চান ওইটা কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের মন রক্ষা করে আপনাদের সাথে আপনাদের শহরে গিয়ে দেন দেখা করে আসার। ঢাকা রংপুর হাইওয়েতে বেশ আম গাছ দেখা যায়। আর আমরা আসলে এখন যাচ্ছি হচ্ছে
ইসের দিকে, আরে দিনাজপুর তো লিচু আম এগুলার রাজ্যই এখানে। মানে দিনাজপুর প্লাস রংপুর এদিকে হচ্ছে আম লিচুর একটা ব্যাপার আছে। মূলত হচ্ছে এই যেই জায়গাটা হচ্ছে দিনাজপুর এইখানে। আর ভুট্টার ক্ষেত্রে দেখলাম এগুলো শুকায় গেছে মোটামুটি। আর এটা হলো জায়গিরহাট ওভারপাস। তবে এই রাস্তায় ভয় একটাই, আর সেই ভয়টা কি জানেন? এই রাস্তায় হচ্ছে দিনের বেলা স্পিড গান বা স্পিড লিমিটার নিয়ে দাঁড়ায় থাকে, অ্যান্ড ওনারা হচ্ছে কেস করে দেয়, ওভার স্পিডের কেস করে দেয়। এই জন্য আমাদের বুঝতে হবে যে কোন রাস্তায় 80 কিলোমিটার অ্যান্ড কোন রাস্তায় হচ্ছে 40 কিলোমিটার আর 60 কিলোমিটার, এগুলো একটু মাথায় রাখতে হবে, একটু ডানে বায়ে দেখতে হবে যে কোন রোডে কত কি। যেমন দেখেন ওই যে বাম পাশের রোডটায় ওটা না 4 পয়েন্ট এত এম লেখা, তারপরে ওখানে 25 লেখা, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস লেখা আছে। কিন্তু এই মিডল রোডে আমি যতটুকু জানি 80, বাট কিছু কিছু জায়গায় আমি 40 60 এরকম দেখছি বলে আমার মনে হইতেছে ওটা হলো স্পিড লিমিট অনলি 25 ওই পাশেরটা। এই সমস্ত কেসগুলা খাওয়ার সম্ভাবনা এখানে অনেক বেশি থাকে, এটাই ভয়। আর এখান থেকে মোটামুটি সিরাজগঞ্জ পর্যন্ত দেখা যাবে যে আমরা এরকম বেশিরভাগ জায়গায় থাকবো ফ্লাইওভারের উপরে, মানে ফ্লাইওভারের উপরে আর নিচে, উপরে আর নিচে। অ্যান্ড যেটা বলতেছিলাম, দেখেন এদিকের রোড বেশিরভাগ যত দূর দেখা যাইতেছে সিমেন্টের ঢালাই, অ্যান্ড সিমেন্টের ঢালাই হওয়াতে মানে ব্যাপারটা বেশি একটা স্মুথ হয় না আর কি, এই লাফাইতেছে, এটাই সমস্যা। সিরাজগঞ্জ 147 কিলোমিটার অ্যান্ড গোবিন্দগঞ্জ কত কিলোমিটার পড়ার আগেই পার হয়ে গেছে, ক্যামেরা অন করতে করতে পার হয়ে গেছে। আর এদিকে কিছু ভুট্টা ক্ষেত আছে যেগুলো হচ্ছে আবার নতুন করে লাগানো হয়েছে, তার মানে 2 সিজন ভুট্টা হয় নাকি বৃষ্টিতে বা ঝড়ে নষ্ট হয়েছে। আগেরগুলা শুকনা, নতুনগুলা তরতাজা। মেবি 2 সিজন ভুট্টা হয়, মেবি আর মে নট বি, হবে কিছু একটা। অ্যান্ড কোরবানির পরেও অনেক গরু ট্রাকে নিয়ে যাচ্ছে। ইউক্যালিপটাসের বাগান, এটা নাকি পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু এই গাছের বাগান কেন এরকম করে রাখছে? তাড়াতাড়ি বড় হয় এই জন্য? আচ্ছা, হবে কিছু একটা। আমরা অলরেডি মিঠা পুকুর পার করে ফেলছি, তার মানে আমরা 20 কিলো চলে আসছি অলরেডি। অ্যান্ড সামনে আরেকটা সবুজ সাইন বোর্ড দেখা যাচ্ছে, যেখান থেকে হয়তো আমরা কিছু ইনফরমেশন পাবো। আসলে বাইক চালাইলে না ডানে বায়ে তাকানো যায় না, বুঝছেন, অনেক কিছু মিস হয়ে যায়। বাইকের পেছনে বসা থাকলে আবার অনেক কিছু হচ্ছে দেখা যায়, ওগুলো শেয়ার করা যায়। আর নাড়া মানে খড় দেখছেন, খড় টর বিছায় করছে কি, ওই রাস্তা পুরো ব্লক করে রাখছে। তাও যে ভালো এখানে খড় অ্যান্ড ধান টান শুকায় নাই, বাইক অ্যাক্সিডেন্ট হয়। সামনে হচ্ছে সঠিবাড়ি বাজার, সঠিবাড়ি বাজার, আচ্ছা সঠিবাড়ি বাজার। ওকে, এভাবেই দেখতে দেখতে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাবো। তবে আজকেও পৌঁছাইতে সন্ধ্যা বা রাত হবে। বগুড়া সামনে আর কোনো একটা জিনিস বামে দেখছি, বাট কি দেখছি আমি জানি না। এদিকে কিন্তু লোকজন প্রচুর পার হয় হেঁটে। রাতে এই জিনিসটা কম হলেও দিনের বেলা অনেকেই রাস্তা পার হয়। আর বেশ কিছু জায়গা আমি দেখছি, সেটা হলো পর্যন্ত, বগুড়া পর্যন্ত। মাঝখানে অল্প কিছু জায়গা ফাঁকা আছে যেখান দিয়ে টুকটাক ট্রাক অ্যান্ড অটো তো পার হয়। যে ব্যাপারটা এখানেও আছে, ওই যে একটা বাইক কিন্তু এখানে পার হইতেছে, এই যে এই জায়গাটা বানায় নাই, এখান দিয়ে একটা বাইক ঢুকে পার হয়ে যেতেছে। আসলে এই ধরনের রাস্তা এরকম পার হওয়ার ব্যবস্থাটা রাখা মোটেও উচিত হয় নাই। এখন মানুষ তো পার হবেই, এত তো আর ব্রিজ দেওয়া সম্ভব না, ওটা মানুষের সাবধানে পার হইতে হবে। এই জিনিসগুলো আর উঁচা করা উচিত ছিল আমার মনে হয়। এই ধরনের লং রোডগুলোতে যদি আমি একা রাইড করি, আমি একটা জিনিস ফলো করি, আমি কখনো কখনো এক একটা রাইডারের পিছনে এরকম লেগে যাই অ্যান্ড ওনাদের সাথে ইন্টারাকশনও করার ট্রাই করি বিভিন্ন রকম ইশারা টিশারা দিয়ে। এক এক সময় দেখবেন আমি এক একজনের পেছনে থাকি, তাহলে মনে হয় যে না, অ্যাটলিস্ট একটা বাইক তো আমার সাথে আছে। অ্যান্ড ওনার ব্যাগেজ বাধা দেখেই মনে হইতেছে উনিও হয়তো ঢাকায় রওনা হয়েছে। রেভিওর হার্ট ইয়ামাহার টি শার্ট পরা, হয়তো হেলমেট খুললে চিনবো বা আমাকেও চিনতে পারে হয়তো বা। যাক, এখন আর পরিচয় হবো না। যদি অনেকক্ষণ একসাথে যাই তাহলে পরিচয় হবো। আমার এরকম হয় যে অনেকক্ষণ একটার পেছনে চালাই, দেন হচ্ছে তাকে ওভারটেক করি, আবার সামনে গিয়ে কোনো গ্রুপ বা কারো পিছে চালাই, আবার হয়তো তাকে ওভারটেক করি। অনেকের সাথে চায়ের ব্রেকও নেই, বাট কেয়ারফুল। হ্যাঁ, অনেক সময় অনেক ইনসিডেন্ট হয় এই সমস্ত ব্যাপারগুলোতে। আচ্ছা, সামনে হচ্ছে মির্জাপুর ওভারপাস। এটা কিন্তু সেই টাঙ্গাইল মির্জাপুর না, এটা এই দিকের মির্জাপুর। আজকে একটা রাইডার দেখছি একটু আগে, যে রাইডার চালাইতেছে আর এমন করতেছে। তা আমি প্রথমে ভাবলাম কি রে, হাত পাকে ধরে গেছে এই জন্য এরকম করতেছে। পরে দেখি না, সে তো মাঝে মধ্যে এমনও করতেছে। এরপরে বুঝলাম যে গান বাজনার কোনো একটা ব্যাপারে সে হয়তো নাচ টাচ কিছু একটা করতেছে। অ্যান্ড পরে একটু কাছে গিয়ে দেখি ও তার কানে তো হেলমেটের মধ্যে কমিউনিকেটর লাগানো। অ্যান্ড কমিউনিকেটর যেগুলো একটু ভালো, ওইগুলোতে খুব ভালো সাউন্ড সিস্টেম সহ আসে।
আর হাইওয়েতে যারা গান শুনেন তাদের জন্য একটা কথা বলতে চাই, ভাই যতই লুকিং গ্লাসে খেয়াল রাখেন, আমরা আওয়াজ শুনি, লুকিং গ্লাসে খেয়াল রাখি, তারপরেও কিছু বাস আসে গোপনে আইসা সাইড দিয়ে যখন যায় মানে বাতাসে অবস্থা খারাপ হয়ে যায়। অ্যান্ড তাদের যে সাউন্ড, বাতাসের যে আওয়াজ, ওইগুলাই তো আমরা বুঝি। দিনের বেলা তো আসলে ওইভাবে লাইটও বোঝা যায় না, রাতেই ভাই অনেক সময় বোঝা যায় না, যদি রে কুকুরটা মারা গেছে, যদি মানে রাস্তায় একটু আলো টালো থাকে বা অপোজিট সাইড থেকে বাস আসতে থাকে, পেছনের বাস বোঝা যায় না। তো যারা গান শুনেন ভাই, গান টান শুনেন না, কারণ একটু আনন্দের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটা গান শুনে একটু আনন্দ করতে যায়, দেখবেন যে পেছন থেকে বাস আইসা, এখন বাস কিন্তু প্রচুর রেকলেস। এখনকার বাস কোনো নিয়ম কানুন এগুলার মধ্যে নাই, এরা রেস খেলে রাস্তার মধ্যে ভাই। তো এই বাইক টাইক টুকটাক তো ভিডিও দেখছেন নরসিংদী বা এদিক সেদিক বিভিন্ন জায়গায়, যে বাস একটা আরেকটারে ওভারটেক বা বাস একটা অটোরে ওভারটেক করতে যায়, দেন মোটর সাইকেলে উড়াইয়া দিচ্ছে, আমাদের পাশে এসে উড়াইয়া দেয় আমাদেরকে, এরকম ঘটনা ঘটে। সো মেইন কথা যেটা, বাইক চালানোর সময় গান না শোনাটা খুবই ভালো। আমার যারা ভিউয়ার আছেন, প্লিজ বাইক চালানোর সময় গান শুনেন না। অনেকক্ষণ ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে আসার পর কোনো একটা বাজার পার হইতেছি, কিন্তু আসলে এত অল্প সময়ের মধ্যে বাজারের নাম পড়তে পারতেছি না, মোবাইল নাম্বার এই সেই, আহারে এত অল্প সময়ে কি পড়া যায়? এই দেখছেন অবস্থা, ডানে না বায়ে কোনো দিকে খেয়াল নাই, ফুরফুর ফুরফুর করে এসে পড়ছে। বাজারের নাম কি পড়বো, সামনে এসে দেখা গেছে যে সে আমার নিচে পড়ে পড়ে এমন একটা অবস্থা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, একটা কথা মাথায় রাখবেন, মোটরসাইকেলের দোষে অ্যাক্সিডেন্ট খুব কমই হয়, খুবই কম হয়, হয় না আমি এটা বলবো না, বাট কম হয়। অ্যান্ড যারা করে তারা বিশেষ করে সিটির ভেতরেই করে। হাইওয়েতে বেশিরভাগ মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয় অন্য মানুষের দোষে। মানে একটা ফাঁকা রাস্তা, একটা এক্সপ্রেসওয়ে টাইপ রাস্তা, এখানে আপনি মানুষ একটা সামনে এসে দাঁড়ায় যাবে, এটা কি চিন্তা ভাবনা করবেন? আর যদি সে দাঁড়ায়ও যায়, তার তো একটু ডানে বায়ে খেয়াল রাখা উচিত না কিছু আসতেছে কিনা। এখানে মরলে তো বলো দেখলাম মরতো না, তাই না? মরলে তো আমাকে নিয়ে মরতো। আর আমার পেছনে আমি দেখছি আরেকটা বাইক ছিল, ও সহ নিয়ে মরতো। এইগুলো আসলে মানে কেয়ারলেস, এইগুলারে বাসা থেকে ছাড়ে কেন বুঝি না। যাই হোক, সুন্দর একটা বাজার ছিল, নামটা পড়তে পারলাম না। সুন্দর একটা বিল্ডিংও আছে, ভালো মতো দেখতে পারলাম না। আর আবার ফাঁকা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, তবে প্রচণ্ড পরিমাণ ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, কলা বাগান, এই ধরনের ব্যাপারগুলোই দেখতেছি এই এরিয়াটাতে। আর বাড়িঘরের পরিমাণও অনেক কম, অনেক কম, একদম ফাঁকা 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 বলতে গেলে। অল্প ছোট্ট একটা বাজার, দেন আবার এরকম রাস্তা, ছোট্ট একটা বাজার, দেন আবার এরকম রাস্তা। ভাই খেলাটা না ঠিক বুঝলাম না, খেলার মধ্যে হঠাৎ করে এই রাস্তা কোত্থেকে আসলো? অল্প একটু রাস্তা রেডি করে নাই, মানে হুট করে একটা ভাঙ্গা দিয়ে এরকম একটা জায়গায় রাতে যাওয়ার সময় তো খেয়াল করি না এই জায়গাটা। আর এখানে এসে আবার আগের মতো ভাও হয়েছে, বাট ওই জায়গাটা তো রিস্কি। হঠাৎ ডিভাইডারওয়ালা রাস্তা থেকে এসে দেন ডিভাইডার ছাড়া রাস্তায় ভূত করে ঢুকে যাওয়া, অ্যান্ড ঢুকার জায়গাটা খুব বাজে, হঠাৎ করে ছোট হয়ে গেছে। ভাই আমার ক্যামেরা অন ছিল না, মানে নর্মালি আমরা তো স্পিডে থাকি এই রাস্তায়, যদিও এটা আসলে ওপেন সিক্রেট। এটা হলো যদি 80 কিলোমিটার পর্যন্ত স্পিড, বাট আমরা 90, 95, 100, 102 এরকম থাকি। এরকম করে যদি রাস্তা শেষ হয়ে যায় এটা তো সমস্যা। পুরা রাস্তা করলো ভাই, ব্যাপারটা এরকম হইলো, পেয়ারা যতই পাকুক ওই নিচে যেন ফুলটা থাকে না, ওই জায়গায় অংশটা কাঁচাই থাকে। তো এই জায়গাটার জন্য না ওই পেয়ারাটা কাঁচা রয়ে গেছে, ওই জায়গাটা ফুলফিল আমের মতো পাকলো না আর কি। সেম এই সারা রংপুরের মধ্যে ওই যে একটা ঘটনা লাস্ট আমি খারাপ দেখলাম, আর সামনের যে বাজারটা আছে এই বাজার এরিয়াটাই সম্ভবত এখনো পর্যন্ত রেডি হয় নাই। দেখেন এই যে এখানে রাস্তা বানানোর যে উপকরণগুলো, ওগুলো রাস্তার মাঝখানে অলরেডি সাজায় টাজায় রাখছে। আমি ঢোকার সময় জিনিসটা আমার চোখে পড়ছিল, বাট রাত ছিল তখন, এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আমি ক্যামেরা খুলে রাখছিলাম। সব বাসগুলা বা গাড়িগুলা এই যে সার্ভিস লেন বা যাই বলেন, এখানে গোবিন্দগঞ্জ ফ্লাইওভার সামনে যদিও লেখা লাগানো হয়েছে, বাট ফ্লাইওভার রেডি সম্ভবত হয় নাই। দেখেন অবস্থাটা, মিডলের পুরো জায়গাটা খারাপ। লাস্ট বৃষ্টির মধ্যে যখন আসছিলাম প্রথমবার, যখন 2024-এর দিকে আসি রংপুরে, তখন যেই ফিলটা পাইছিলাম এই জায়গাটা আসলে সেই ফিলটা পাওয়া যায়। মানে আগের মতো ধুলা নাই, তখন তো ধুলায় অবস্থা খারাপ হয়ে যেত। এইরকম মানে ফ্লাইওভারের জিনিসপত্র বানাইতেছে, তখন কাদা টাদা দিয়ে একাকার অবস্থা ছিল। বাট এখন অনেকটাই এই রাস্তাটা হওয়াতে সুস্থ সবল হয়েছে ব্যাপারটা। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এই রোডটা ফুলফিল ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এই একটা ফ্লাইওভার এখানে এমন কি ঘটলো যে ফ্লাইওভারটা হইলো না? এটা যদি আপনাদের কারো জানা থাকে যে গোবিন্দগঞ্জ বা যাই হোক এই জায়গার নাম, এটার ফ্লাইওভারটা কেন হইলো না,
সম্পূর্ণ রাস্তা হয়ে যাওয়ার পর টোল প্লাজাও এখনও যদিও হয় নাই, এই তো এটা হওয়া উচিত। বেশ বড় একটা বাজার, কিন্তু এটা ছোটোখাটো একটা বাজার না, অনেক বড় বাজার, বাট হয় নাই। ও অনেকক্ষণ স্লো চালাইতে চালাইতে হাতটা কীরকম ধরে গেছে, এবার আর স্লো চালাইতে ইচ্ছা হইতেছে না, খানিকটা ফাস্ট। ও ইয়ে 120 ওভার। অ্যান্ড ভাই এই বাইকের স্পিড মানে 120-র পরেও যেভাবে দৌড়ায় অবস্থাটা দেখছেন, 130 ওভার। এটা 36 38 হাইয়েস্ট, এর উপরে না। দুজন উঠলে 32। এটা তেল বেশি খায়, 250 তো। শাকিল ভাই আল্লাহ হাফেজ। মোমো এনে ঢুকে পড়ছিলাম উপরে, কেবল কার অ্যান্ড সব কিছু, বিশাল একটা গোল চত্বর না কি বলে এগুলারে, চরকি। আর এবার মানে ভেতরে ঢুকে দেখি যে আসলে বেশ উন্মাদনা, উৎসব অ্যান্ড অনেক ভিড়। এই কারণে আর দেরি করলাম না, বড় বড় আমও আছে, ফাঁকা থাকলে চুরি করতাম। বের হয়ে যাবো এখন আবার। যাই হোক, যেহেতু মোমো এনে ঢুকছি সেহেতু হচ্ছে আমরা এখন কোন জায়গায়, আমরা এখন বগুড়া মেইন সিটিতে। আর এখানে আসলে এদিকের ভাই ব্রাদার লোকজন সবাই, এটা পার্কের মতো, ইকো পার্কও আছে এখানে, তো বাইকের পার্কিং অ্যান্ড এগুলো দেখলেই বোঝা যাইতেছে যে আসলে কি পরিমাণ লোকজনের ভিড়। দেখেন বাইকের পার্কিং জাস্ট এটা বাইরেরটা, অ্যান্ড ভেতরে তো আছেই। এই হলো অবস্থা এখানের। তো আমরা বের হয়ে যাবো এখন। বের হয়ে হয়তো চলেন আমরা ব্রেক নিব। কই ব্রেক নিব? ব্রেক নিতে ইচ্ছা হইতেছে মূলত, কারণ 100 কিলোর মতো চলে আসছি, তো একটা ব্রেক দরকার। এই রোডে আসলে 200 কিলো চালায়ও ব্রেক নেওয়া যায়, আমি এর আগে ব্রেক ছাড়াও গেছি এই রোডে। চলেন দেখি কোন জায়গায় ব্রেক নেওয়া যায়, একটা ভালো জায়গা দেখে, হালকা পাতলা, যাতে একটু ড্রিঙ্কস বা এগুলা খাইতে পারি, এরকম কোনো এক জায়গায় ব্রেক নেবো এমনটাই ইচ্ছা আছে। অ্যান্ড এই হচ্ছে মোমো ইনের এক গেট, আরেকটা অনেক দূরে, বেশ বড়, ভিতরে প্রপার্টি অনেক বড়, বাট ফাঁকা সময় আসতে হবে। এই ভিড়ভাট্টার সময় খুব একটা মজা লাগলো না দেখে আর কি, মানুষের মাথা মানুষ খায় এমন একটা অবস্থা চলতেছে এখানে। পেছনে হচ্ছে মামুন টি স্টল, অ্যান্ড এটা হচ্ছে বগুড়া রোডে। আমরা এই পাশ থেকে মোমো ইনের দিক থেকে আসছি, অ্যান্ড ঢাকা হচ্ছে ওই পাশে। জাস্ট বগুড়া শহরে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তাতে আমরা একটু থামলাম আর কি, কারণ না থেমে উপায় নাই, এতক্ষণ চালাইছি। শুরু যে কয়টাই করছি ওই ব্যাপারটা আমার মাথায় আসতেছে না। আর এই বগুড়া মোড় থেকে আমার একটু রাস্তাও ভুল লাগে। ওদিকে একটা ভাতের কাশিয়াবালা ভাতের হোটেল আছে, ওরা মেবি খুলে নাই এখনো পর্যন্ত, তো ওইটা খুললে হয়তো ওইখানে খাওয়া দাওয়াই করতাম। যাক ব্যাপার না, সামনে ফুড ভ্যালি বা ফুড ভিলেজ যেটা আছে ওইখানে খাওয়া দাওয়াটা করে নেওয়ার ইচ্ছা আছে আর কি। বাকি আল্লাহর ইচ্ছা। এতক্ষণ পর্যন্ত তো রাইড করতে ভালোই লাগলো, 130 পর্যন্ত একবার তুলে ফেলছিলাম, এছাড়া আর সব কিছু ঠিকঠাক। ঢাকার রাস্তা ওইটা, হ্যাঁ। তো একটু দেখি আইসক্রিম খাবো, কলা রুটি এগুলো আসে নাই। আমি নর্মালি কলাটা খাওয়ার ট্রাই করি, বাট যেহেতু কলা আসে নাই সেহেতু আইসক্রিম দিয়ে পোষায় নিতে হবে। একটা আইসক্রিম পাইছি যেটার নাম হচ্ছে এপিক, আর নাম পাইলো না। এছাড়া অন্য ভালো মানে কমন কোনো ব্র্যান্ড এখানে দেখতেছি না, এ ধরনের এপিক ব্র্যান্ডই। লোকজনের পরিমাণ কম, বিকেল তো 4:10 মতো বাজে, লোকজন রাস্তা অনেক কম। ব্যাপারটা এনজয়ও করতেছি, লোকজন কম হয় একদিকে ভালো। হ্যাঁ, নেই পরে কথা বলি। হাফ লিটার পানি আর একটা আইসক্রিমের ব্রেকই ছিল। এরপরে আবার রওনা হয়ে গেলাম বগুড়া থেকে। আর এখন একটা মাইলস্টোনে দেখলাম 62 কিলোমিটার হচ্ছে যমুনা ব্রিজ, আর সময় হচ্ছে 5টা বাজতে 1 মিনিট বাকি, 4:49। তার মানে আমার যেটা মনে হইতেছে যে যমুনা ব্রিজের ওঠা পর্যন্ত হয়তো আমরা আলো পাবো। মানে যেদিন আমরা এদিকে আসতেছিলাম ওই দিন যমুনা ব্রিজ পর্যন্ত আমরা মোটামুটি আলো পাইছি হচ্ছে ঢাকা থেকে আসার সময় আর আজকে রংপুর থেকে ফেরার সময়। মানে 2 সাইড 2 দিনে আমাদের কভার করা হইলো এরকমটাই মনে হইতেছে। তবে মাঝখানে আমরা ওই যে ফুড ভ্যালি বা ফুড ভিলেজ ওইখানে একটা ব্রেক নিব। স্লো চালাইতেছি, 60-65 হাইয়েস্ট এরকম চালাইতেছি। আসলে বিকেলের এই টাইমটা, রোদের আলো যখন কমে, রোদের তাপ যখন কমে, তখন সুন্দর একটা মোমো বাতাসে এই সফট সিল্কি রাইডের যেই মজাটা, এটা ডিফারেন্ট। এটা একা থাকেন, গ্রুপ থাকেন, মানে এটা টোটালি ডিফারেন্ট। অ্যান্ড এই ধরনের মজা, মানে এই মজা এখানেই, এই মজা আর কোনো জায়গায় নাই। আস্তে আস্তে চালানোর মধ্যে ভাই তুমুল একটা মজা পাইতেছি। এই রোডে আসা যাওয়ার সময় এই MS নাভিল ফিলিং স্টেশন, এটা বেশ কয়েকবার দেখছি, কিন্তু কখনো
এখানে ঢোকা বা এই ব্যাপারটা হয় নাই। এটা মেবি ডিজেল পেট্রোল সব কিছুই আছে, এলপিজি, কিন্তু খালি কেন এরকম? ভেতরে একটা রেস্টুরেন্টের মতো দেখলাম, বেশ বড় ওয়াশরুম অ্যান্ড সব কিছু, মানে হ্যান্ড ওয়াশের রুম। ভাবলাম এটা একটু ঢুকে দেখি, আসলে ক্ষুধাও লাগছে। নাবিল হাইওয়ে রেস্টুরেন্টও লেখা যেহেতু আছে, কার জোনও আছে, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। দেখি চলেন। রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পর নিচতলাতে ভিড়ভাড়টা বেশি দেখে আমরা হচ্ছে উপরের তলায় আসছি। আর উপরের তলায় আসার পরে যেটা হচ্ছে, এখানেও ভিড়ভাড়টা অনেক। যদিও বাস থামে নাই, এটা নাবিল বাস যেখানে থামে ওই জায়গাটা, বাস থামে নাই, তারপরে অনেক মানুষের ভিড়। হয়তো বা ঈদের জন্য মানুষ আশপাশ থেকে খাইতে আসছে বা কিছু হবে, বা গাড়ি নিয়ে আসছে। ভিতরে গাড়ি মোটরসাইকেলের ভিড় আছে। গরুর মাংস, ডাল আর ভাত খাইছি, এমন ক্ষুধা লাগছে যে ওগুলার রেকর্ড নিতে খেয়াল নাই। পরিবেশটা সুন্দর, এমনিতে যখন ফাঁকা থাকবে তখন ভাল লাগবে বলে মনে হইতেছে, বাট আজকে অনেক ভিড়। এই হচ্ছে ফুল ব্যাপারটা। এটার ভেতরে এদিক দিয়ে আমরা ঢুকছিলাম, আর এখানে হচ্ছে পাম্পটা, আর এদিকে হচ্ছে বাইকের পার্কিং, যেখানে বাইকগুলো রাখছি। এখানে ব্যাগ ট্যাগ রেখেই গেছিলাম, গার্ড যে ছিল উনি দেখে রাখবে বলছে, বাট ওনার দুঃখ হচ্ছে এখানে যারাই আসে কেউ ওনার দিকটা দেখে না। ঈদ মুবারক বললো, তা আমি ওনাকে বললাম যে দেখেন ভাই, আসলে সবার তো একটা রাস্তায় বাজেট থাকে, তো ওই বাজেটটা তো এর মধ্যে তো এটা নাই। আর একটা জায়গায় বাইক রাখবে, আপনি এখানে আসেন, আপনি তো বেতন পান, কেউ দিলে দিল, না দিলে তো জোর করে আপনি নিতে পারবেন না। যাই হোক, এখানে আমি কিছু চোরের দেখা পাইছি। তার আগে আমি ফুলগুলা দেখাই। এখানে সুন্দর একটা মাইক টাইপের জবা ফুল আছে, কালারটা কিন্তু একদম মানে পুরা ইনায়া ইনায়া একটা কালার আছে এটার মধ্যে। আর যে চোরদের কথা বলছিলাম, ওই দেখেন চুরি করে ছাগল ধান খেয়ে ফেলতেছে এইখানে। কি একটা অবস্থা! সুন্দর সূর্য ডোবার লগ্ন, ওদের সম্ভবত নিজেদেরই ফিলিং স্টেশন। ও আচ্ছা, এটা তো ফিলিং স্টেশন, এগুলো তো থাকবেই। যাক, আমরা এখানে থেকে এবার বের হয়ে যাব, অ্যান্ড বের হয়ে হচ্ছে সরাসরি যমুনা ব্রিজের ওইখানে আবার শ্যুট শুরু করবো ইনশাআল্লাহ। না, এই ইসের কি বলে এটাকে, সিরাজগঞ্জ যে মোড়টা, ওই মোড়ের ওই সবগুলা ফ্লাইওভারই অলমোস্ট একটা বাদে সবগুলা রেডি। এখন এই রংপুরের দিকে ঢুকতে বা বের হইতে দুইটাতেই হচ্ছে ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করা যায়। সুবিধা হচ্ছে এইটা, তবে চিনতে একটু সমস্যা হয়। যাওয়ার টাইমে প্রবলেম হয় না, আসার টাইমে হলো প্রবলেমটা হয়। তাহলে আমরা এবার রওনা হই, চলেন তাহলে। আর কি করার, ঘুম ঘুম লাগতেছে। কি যে বিউটিফুল দৃশ্য! এই যে ধানগুলা নিয়ে দেন ঢুকাইতেছে এইখানে, মানে বস্তার মধ্যে ঢুকাইতেছে, সারাদিন শুকাইছে, অ্যান্ড এখন ওই যে ঝাড়ু দিয়ে দিয়ে ঢুকাইতেছে। দেখেন, এই ঝাড়ু দিয়ে দিয়ে দেন ধানগুলা বস্তায় ঢুকায় এখন বাসায় নিয়ে রাখবে, কারণ কালকে যদি আবার বৃষ্টি আসে বা রাতে বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাবে বা চুরিও তো হয়ে যাবে। আবার কালকে সকাল হওয়া মাত্র ওয়েদার ভালো থাকলে এগুলো এখানে বিছায় দিবে। যাই হোক, সময় হচ্ছে 6টা 26 এখন অলরেডি, অ্যান্ড আমরা সেই সিরাজগঞ্জ মোড়ের দিকে রওনা হয়েছি। ইচ্ছা আছে যে আলো থাকতে থাকতে যমুনা ব্রিজটা ধরতে পারবো, কারণ সিরাজগঞ্জ ওই মোড় থেকে যমুনা ব্রিজ মেবি 20 to 25 কিলোমিটার। এটা 30 মিনিটের ব্যাপার, আলো থাকবে 30 মিনিটের মতো। আর এই যে দেখেন ধান মারাই চলতেছে। আলো যদি নাও থাকে, যমুনা ব্রিজে যথেষ্ট পরিমাণ লাইট থাকে, অ্যান্ড টোল প্লাজাতেও যথেষ্ট পরিমাণ লাইট থাকে। আর যে পরিমাণ আলো আছে, যেহেতু এখানে বড় বড় বিল্ডিং নাই, সেহেতু এই আকাশের লালিমার আলোটা আগামী আরও আধা ঘন্টা থেকে আরেকটু বেশি হয়তো আমাদেরকে আলো দিয়ে যাবে। এখনও পর্যন্ত আকাশ পুরাই ওকে, মেঘের জন্য সূর্য দেখা যেতেছে না, হালকা মেঘ আছে ওই পাশে। আর একটা জিনিস দেখলাম, রোডে এখন শুধু বাইক, মানে বাস ওইভাবে মনে হয় এই টাইমে নাই। আর আরেকটা জিনিস দেখলাম, বাজারগুলাতে লোকজন দ্বারা ওয়েট করতেছে এখন ঢাকার দিকে বাস খোঁজার জন্য, মানে ঢাকা যাওয়ার জন্য বাস খুঁজতেছে। আর আসার সময় ওই পাশের লোকজন দেখছে যে এইদিকে আসার জন্য বাস খুঁজতেছিল। কি আজব নিয়ম! হ্যাঁ, কোনো একটা উৎসব হইলে সবাই নারের টানে বাড়ি, আবার যখন উৎসব শেষ সবাই যার যার প্রফেশন অ্যান্ড যার যার কর্মক্ষেত্রে ফেরত যাওয়ার জন্য আবার ওইটার তারা। মানে এইভাবেই আসলে জীবন শেষ হয়ে যায়। এই জন্য কি মনে হয় জানেন, আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার, বাড়ি যাওয়া, বাড়ি ফেরা, কাজ করা, কাজ ছাড়া থাকা, ঈদ, রোজা, যা আছে মানে সব কিছু আসলে এনজয় করার মতো। কারণ এই প্রত্যেকটা জিনিস এনজয় করতে করতেই দেখবেন যে একসময় জীবনটা আস্তে ধীরে শেষ হয়ে গেছে। এই জন্য কালকে কি হবে ওইটা চিন্তা করে আজকের দিনটা নষ্ট না করাই হচ্ছে এমএসআই ভ্লগসের কাজ। এবং যারা এমএসআই ভ্লগস দেখে ইনশাআল্লাহ তাদেরও এইটাই কাজ। ওই 6টা 35-এ আমরা চলে আসতে পারছি সেই জায়গায়, যে জায়গায় হচ্ছে ফ্লাইওভারের সেই জটলাটা 300 ফিট ঢোকা এবং বের হওয়ার সময় যেরকম অনেক অনেক ফ্লাইওভার, ঠিক ওরকম এই জায়গাটা হচ্ছে অনেক 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 ফ্লাইওভার। একদম এদিক থেকে যাওয়ার সময় ফ্লাইওভার ছিল, আসার সময় ওই দিক দিয়ে ঘুরে নিচ দিয়ে আসতে হইতো। এখনও নিচ দিয়ে আসতে পারবেন, কিন্তু এখন চাইলে উপরে দিয়ে একটা রাস্তা হয়ে গেছে যেটা দিয়ে রংপুর ঢোকা যায়, যেটা আমি লাস্ট ঈদের পরের দিন যখন রংপুর ঢুকতেছিলাম তখন ওটা দিয়ে ঢুকতে পারছি। অ্যান্ড যাওয়ার সময় নো প্যারা, প্যারা হচ্ছে এই যে এরা
এরা যে কই থেকে কই দেখেন ঢুকতেছে, পাহাড় পর্বত পার হয়ে খাগড়াছড়ি পুরা সাজেক এক করে ফেলতেছে। কি ব্যাপার? নর্মালি তো এর আগের বার আমি ফ্লাইওভারের উপরে দিয়ে গেছিলাম, ওই ফ্লাইওভার কি তাহলে এই ফ্লাইওভার না? ও না, এটা হলো আষাঢ়টা। আষাঢ়টা এই যে রেডি হয়ে এদিক দিয়ে এখন নামায় দিছে। আর উঠার এখানে একটু ভিড়ভাড়টা থাকে এই টাইমটা বিশেষ করে, কারণ এই টাইমে ওই যে এদিক থেকে অনেক লোক উঠে, বিভিন্ন দিকের লোকজন এখানে এসে দেন ঢাকার বাসগুলো এখান থেকে ধরার চেষ্টা করে, যে কারণে এদিকে এরকম একটা জটলা একটু বাঁধে। তবে জ্যাম থাকে না এখানে, 2 থেকে 5 মিনিটে আপনি বের হয়ে যেতে পারবেন। একদম সিম্পল শর্ট, মানে একটা শর্ট ব্যাপার। হালকা পাতলা পা নামাইতে হইতে পারে। অনেক পুলিশ আছে যদিও, ওনারা জাস্ট রাস্তা পার করায় দিতেছে, বাইক টাইক ধরতেছে না, যদিও ধরলেও সমস্যা নাই। আমার পেপারস অ্যান্ড এভরিথিং ইজ ওকে, এটা নিয়ে কোনো ফাপন নাই। অনেক পুলিশ। ও ইয়ে 6:53-তে আমরা চলে আসছি যমুনা ব্রিজের টোল প্লাজাতে। এখনও যথেষ্ট পরিমাণ আলো। টাকাটা বের করে রাখি ভাই, মোটরসাইকেলের লেন আলাদা তো, সব মোটরসাইকেল থাকবে, অল্পতে অল্পতে পার হয়ে যাবে। টাকাটা বের করা থাকলে ফুট করে দিয়ে ফুট করে চলে যাবো। জাস্ট 200 টাকার নোট, বাবারে বাবা, 50 টাকার জন্য 200 টাকা দিলে না আবার রাগ করে। দেখা যাক, রাগ করলে কিছু করার নাই। এখন আসেই 200 টাকার নোট, কী করবো বলেন? এই জঙ্গলের মধ্যে ট্রাক থামায় রাখছে কেন? চোরাকার বাড়ি নাকি? হ্যাঁ, জঙ্গল মে মঙ্গল, সিনেমা একটা ভাব হচ্ছেটা কি এখানে? আচ্ছা, হবে কিছু একটা। পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ। পদ্মাতে হচ্ছে 100, যমুনা ব্রিজে 50। এই 2 ব্রিজে আমি যেটা দেখলাম যে ইদানিং আমি এই জিনিসটার সম্মুখীন হয়েছি, যে ওরা টাকা নেয় ঠিকই, কিন্তু রিসিট দিতে চায় না। কখনো যদি আপনাকে রিসিট না দেয় তাহলে ওই টাকাটা কিন্তু ব্রিজ কর্তৃপক্ষ, যারা এটা মানে টোলটা যারা চালাচ্ছে, যারা লিজ নিচ্ছে, তারা এটা পাবে না। যে কাজ করতেছে সে এটা পকেটে ঢুকায় ফেলবে। তো চেষ্টা করবেন যে আসলে অলওয়েজ ওই রিসিটটা নিয়ে নেওয়ার। রিসিটটা না নেওয়া মানে হচ্ছে আপনি চুরির সুযোগ করে দিচ্ছেন। বলতেছে খুচরা 50 টাকা হাতে রাখতে। খুচরা 50 টাকা হাতে না থাকলে আমরা কি করব? মানে 50 যদি না থাকে, যেমন আমার 50 নাই, সবাই 50 দিলে তো আমারে তো 200 ভাঙটি দেওয়াই যায়, তাই না? আর এই লাইনটা খালি আছে, এই জন্য আমি মোটরসাইকেলের লাইনে ঢুকি নাই। এখানে টোল দিয়ে সবাই এবার একটু দাঁড়ায় রেস্ট টেস্ট নেয়, দেখছেন এই জায়গায়। এর আগে একবার আমি দাঁড়াইতে গেছিলাম ক্যামেরা একটু সেট করার জন্য, আমাকে দাঁড়াইতে দেয় নাই, বাট আজকে দেখি অনেক লোকজনই দাঁড়াইছে। আচ্ছা, এক কাজ করি, টোলের কাগজগুলো এখানে থাক, অ্যান্ড টাকাটা মানি ব্যাগে ঢুকায় ফেলি, কারণ এই রোডে মনে হয় না আর কোনো টোল আছে। আমরা চলে যেতে পারবো এখন সুন্দর মতো। এখন এলেঙ্গার ওই রোডটায় জ্যাম না হইলেই সব কিছু ঠিকঠাক। আর যদি ওই রোডে জ্যাম হয় তাহলে জ্যাম জিন্দাবাদ, কি আর করার। এই ব্রিজে উঠার এই জায়গাটা না আমার অনেক সুন্দর লাগে, জানেন? এই জায়গাটা অনেক সুন্দরভাবে ব্রিজে উঠে গেছে। মানে হুট করে আমি প্রথম দিন যখন এদিক থেকে ব্যাক করতেছি, আমি ভাবছি কি আমি কি কোনো ভুল করলাম, আসলে এটা কি ব্রিজের রাস্তা নাকি অন্য কোনো রাস্তা। এই জায়গাটা দেখলে হঠাৎ বোঝা যায় না যে এটা ব্রিজের দিকে উঠছে, এরকম লাগে আর কি। তবে এই লাইটগুলো দেখলে খুব সুন্দরই বোঝা যায় যে আমরা যমুনা ব্রিজে চলে এসেছি। আর আজকের আলোটা এত সুন্দর যে আমার নাইট মুডে দিতে হচ্ছে না, আমি নর্মাল মুডেই সুন্দর রেকর্ড করতে পারতেছি। আর আমি ডিসপ্লে লাইট জ্বালায়ও দেখতেছি যে সুন্দর দেখা যায়। ও ওয়াও, এই পাশে রেল সেতু, নিচে যমুনা নদী। এখন তো বর্ষাকাল, যমুনা নদী টইটুম্বুর ভরা, ভাল লাগতেছে। লাইটগুলোও জ্বলতেছে, লাইট। এই আলোটা অনেক বেশি পছন্দের আমার। অ্যান্ড এই সূর্য ডোবার টাইমটা একটা ব্রেক নিতে বলে আমি অলওয়েজ রাইডে, কারণ এই টাইমটা হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আকাশ। অ্যান্ড আকাশের কিছু অংশ আলো থাকলেও আকাশের মধ্যে দেখা যায় যে নিচে আমরা ওই লাইটের রিফ্লেকশনে অপোজিট সাইড থেকে যখন বাসের লাইট পড়ে আমরা আমাদের রাস্তাটা ঠিকমতো দেখতে পারি না। এবং এই টাইমটায় এই অটো এবং এইগুলোর সাথে লেগে টেগে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার একটা পায়তারা থাকে। আমি এই টাইমে বলি যে 20 থেকে 30 মিনিটের একটা টি ব্রেক অ্যান্ড আলোর সাথে চোখটা অ্যাডজাস্ট করে দেন আবার রাইড শুরু করার জন্য। যাই হোক, আমরা এখন যমুনা ব্রিজে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আজকের। অ্যান্ড খুব তাড়াতাড়ি এর পরের ট্রিপে আমরা কোন ব্রিজে যাব এটা আপনারাই জানান, আপনাদেরকে নিয়েই তো যাইতে হবে, তাই না? ভিড় আছে রে ভাই এলেঙ্গাতে আজকে, মনে হয় বাসের একটা ভিড়, একটা জ্যাম থাকবে এরকমটাই মনে হইতেছে। ভালোই ভিড় ভাট্টা আছে এই ব্রিজের উপরে। সিনেমার লাস্টে হচ্ছে অ্যাকশন হয়, আর আমরা আমাদের এই ট্যুরের লাস্টে এসে হয়ে যায় টায়ার্ড। সময় হচ্ছে 9:40। চলে আসছি হচ্ছে BCS কম্পিউটার সিটি, IDV ভবনের সামনে। অ্যান্ড আগারগা, আবার ঢাকা, আবার সেই জীবন। তবে এই জীবন খুব অল্প সময়ের জন্য, আমরা খুব তাড়াতাড়ি আবার বের হয়ে যাব। তাহলে ট্যুর সম্পর্কে কি বলবো, বাসায় গিয়ে বলবো না এখনই বলি? আসলে এটা একটা সুপার ট্যুর ছিল। এই বাইকের সাথে এই নিয়ে রংপুর দ্বিতীয়বার সুপার ডুপার একটা ট্যুর শেষ করে আমরা এখন ফিরে আসছি।
অ্যান্ড আজকে আর কথা না বাড়াই, পরবর্তী ভিডিওতে ট্যুর এক্সপিরিয়েন্স আরেকটু ডিটেইলে শেয়ার করব, কারণ এখন মাথা খেলতেছে না, খুব টায়ার্ড লাগতেছে, জানেনই তো কতক্ষণ বাইক চালাইলাম। তাহলে আজকের এই সিরিজ, এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই জানাবেন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, অ্যান্ড অবশ্যই জানাবেন নেক্সট ট্রিপ আপনারা কোন জায়গায় দেখতে চান। তাহলে একটা ছোটো করে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে আজকের মতো যাই। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.